2026 সালের শুরুতেই ইরান আর একটি সাধারণ রাষ্ট্রের মতো আচরণ করছে না। দেশটি যেন নিজেদের ভিতরেই দুই ভাগে বিভক্ত। একদিকে ক্ষমতার কেন্দ্র থাকা রাজতন্ত্র, অন্যদিকে ক্লান্ত, ক্ষুব্ধ আর ভয় হারানো সাধারণ মানুষ। এই বিভাজন হঠাৎ তৈরি হয়নি। বছরের পর বছর ধরে জমে থাকা অর্থনৈতিক চাপ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, রাজনৈতিক কঠোরতা এবং সামাজিক অসন্তোষ ধীরে ধীরে এমন একটি পর্যায়ে চলে গিয়েছে যেখানে আর কোনো ছোট সমাধান কাজ করার মতো ছিল না। ইরানের শহরগুলোতে মানুষ যখন সকালে ঘর থেকে বের হয়, তখন তাদের প্রধান প্রশ্ন রাজনীতি নয়, আজকে বাজারে গেলে খাবার কেনা যাবে কিনা। মুদ্রার মান, পড়ে যাওয়ার বেতন আর বাস্তব জীবনের খরচের মধ্যে যে দূরত্ব তৈরি করেছে, সেটাই মানুষের মনে এক ফাটল ধরায়। এই ফাটল রাজনৈতিক ভাষায় নয়, প্লেটের ভাষায় বলা হয়। যখন পরিবারকে খাওয়ানো যায় না, তখন ভয় আর অনুগত্য দুটোই ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। 2025 সালের শেষের দিকে সেই দুর্বলতা রাস্তায় নেমে আসে। প্রথম দিকে আন্দোলন ছিল ছড়িয়ে ছিটিয়ে, স্থায়ী, প্রায় নীরব। কিন্তু রাষ্ট্র যখন সমস্যার মূল জায়গায় গিয়ে শক্তি প্রদর্শনের পথ বেছে নেয়, তখন পরিস্থিতি বদলাতে শুরু করে। মানুষ বুঝতে পারে তাদের কথা শোনা হচ্ছে না। সেই মুহূর্ত থেকেই আন্দোলনের ভাষা বদলে যায়। অর্থনৈতিক অভিযোগের জায়গায় আসে রাজনৈতিক প্রশ্ন, আর রাজনৈতিক প্রশ্নের পরে আসে শাসন ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে আলোচনা। রাষ্ট্র এই পরিবর্তনকে অস্তিত্বের জন্য হুমকি হিসাবে দেখে। ইরানের ক্ষমতার কাঠামো এমন যে সেখানে আপোষ বা ধাপে ধাপে সংস্কারের জায়গা খুবই সীমিত। ফলে প্রতিক্রিয়া আসে কঠোর। নিরাপত্তা বাহিনীর রাস্তায় নামে, শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলো নিয়ন্ত্রণ নেওয়া হয়, রাতে অভিযান চালানো হয়, কিন্তু সবচেয়ে কার্যকর অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় তথ্য নিয়ন্ত্রণ। ইন্টারনেট ধীরে ধীরে অচল হয়ে যায়। মানুষের হাত থেকে যোগাযোগের সবচেয়ে শক্তিশালী মাধ্যমটি কেড়ে নেওয়া হয়। এই ডিজিটাল অন্ধকার ইরানের পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। কারণ যখন কোনো ঘটনার ছবি বা ভিডিও বাইরে যায় না, তখন ভেতরে কী ঘটছে তা শুধু অনুমানের উপর নির্ভর করে। সেই অন্ধকার সাহসিকতা বাড়ে, আতঙ্ক বাড়ে, গুজব ছড়ায়। অনেক পরিবার জানতেই পারে না তাদের সন্তান রাস্তায় আহত হয়েছে, আটক হয়েছে, নাকি কখনো ফিরে আসবে না। রাষ্ট্র বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে, কিন্তু মানুষের জীবন সেই নিয়ন্ত্রণ মানে হয়ে দাঁড়ায় অনিশ্চয়তা। এই সময়ে ইরানের সামাজিক কাঠামোর ভেতরের চাপ স্পষ্ট হয়ে ওঠে। তরুণ প্রজন্ম, যারা প্রযুক্তি ও বাইরের বিশ্বের সঙ্গে মানসিকভাবে যুক্ত, তারা এই অবরুদ্ধ জীবনে সবচেয়ে বেশি দমবন্ধ অনুভব করে। অন্যদিকে পুরনো প্রজন্মের একটি অংশ এখনও স্থিতিশীলতা পক্ষে থাকে, কারণ তারা জানে পরিবর্তনের মূল্য কতটা ভয়ঙ্কর হতে পারে। এই প্রজন্মগত বিভাজন আন্দোলনকে আরও জটিল করে তোলে। রাষ্ট্রযন্ত্রের ভেতরেই টানাপোড়েন শুরু হয়। নিরাপত্তা বাহিনী, প্রশাসন এবং রাজনৈতিক নেতৃত্বের সবার লক্ষ্য এক নয়, কিন্তু প্রকাশ্যে কেউ সেটা স্বীকার করে না। কারণ এই ব্যবস্থার দ্বিমত মানেই দুর্বলতা। তাই বাহিরে থেকে যতই দৃঢ় দেখাক, ভেতরে ভেতরে চাপ জমাতে থাকে। এই চাপই অনেক সময় রাষ্ট্রকে আরও কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করে। এই সংকটের প্রভাব ইরানের সীমানায় আটকে থাকে না। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য এমন যে ইরানের অস্থিরতা মানেই আঞ্চলিক অস্থিরতা। আন্তর্জাতিক শক্তিগুলো পরিস্থিতির পর্যবেক্ষণ করতে থাকে, কূটনৈতিক ভাষায় উদ্বেগ জানায়, আরও নিজেদের স্বার্থ অনুযায়ী অবস্থান নেয়। এর ফলে ইরানের ভেতরে সংকটের ওপর বাইরের চাপ যোগ দেয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ইরানের মানুষ এক ধরনের মানসিক ক্লান্তিতে পৌঁছায়। লাগাতার আতঙ্ক, অনিশ্চয়তা এবং ক্ষতির মাধ্যমে বেঁচে থাকা সহজ নয়। তবুও আন্দোলন পুরোপুরি থেমে যায় না, কারণ অনেকেই কাছেই এটা আর প্রতিবাদের প্রশ্ন নয়, এটা সম্মানের প্রশ্ন। তারা মনে করে পিছে হটলে সব কিছু আগের চেয়ে খারাপ হবে। 2026 সালের মাঝামাঝি সময়ে এসে ইরানের এমন এক জায়গায় দাঁড়ায় যেখানে কোনো পথই সহজ নয়। কঠোর দমন সাময়িক স্থিতিশীলতা আনতে পারে, কিন্তু ক্ষোভকে মুছে দিতে পারে না। আবারও বড় পরিবর্তনের পথে গেলে দেশকে দিতে পারে ভয়ঙ্কর মূল্য।
এই দ্বন্দ্বই ইরানের বর্তমান অবস্থা। এই মুহূর্তে ইরানকে বোঝার সবচেয়ে বড় ভুল হবে যে একে রাজনৈতিক সংকট হিসেবে দেখা। এটা আসলে সামাজিক, অর্থনৈতিক এবং মানসিক সংকট সব মিলিয়ে একটি জাতির ভিতরে লড়াই। এই লড়াই কিভাবে শেষ হবে তা এখনও অনিশ্চিত, কিন্তু যে ক্ষত তৈরি হয়েছে তা খুবই সরানো যাবে না। শুধু এই কারণেই 2026 সালে ইরানের ইতিহাসে শুধু একটা বছর নয়, এটা একটি মোড়, এমন একটি সময় যখন রাষ্ট্র আর জনগণের সম্পর্কে নতুন করে সংজ্ঞায়িত হচ্ছে, হোক সেটা সংঘাতের মাধ্যমে অথবা পরিবর্তনের পথে। এ বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে।